আবির বর্ষার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আবির তার চোখে পড়া 2.50 পাওয়ারের চশমাটা একটু ঠিক করে সে আবার বর্ষার দিকে তাকাল। বর্ষা জিন্স প্যান্টের সাথে ব্লু টি শার্ট পরে আছে। ভার্সিটির টপ সুন্দরী। আবিরের চাচাতো বোনের বন্ধু বর্ষা মানে আবির হল নীরার চাচাতো ভাই। নীরা হল বর্ষার বান্ধবী। আবির হাবাগোবা গবেট মার্কা একটি ছেলে। বর্ষা স্টেজে গান করছে। ডিজে মিউজিকের সাথে মাঝে মাঝে নাচও করছে বর্ষা। ছেলেরা যেন হুড়মুড় করে বর্ষার স্টেজ পারফরমেন্স দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। অনেক দূরে আবির সাদা প্রাইভেট গাড়ির উপর বসে দূর থেকে হা করে বর্ষাকে দেখছে। ভার্সিটিতে ফাংশন চলায় আজকে বর্ষার মিউজিক শো ছিল। নীরা আবিরকে নিয়ে এসেছিল অনুষ্ঠান দেখানোর জন্য। অনুষ্ঠানে দর্শক হিসেবে মেয়ে থাকলেও ছেলেদের সংখ্যা যেন বেশিই ছিল। তার প্রধান কারণ বর্ষা। এমন কোনো ছেলে নেই যে বর্ষাকে চেনে না আর বর্ষাকে পেতে চায় না। এমন ছেলে খুঁজে পাওয়াটা খুব কঠিন। কোনো এলাকায় এমন একটা মেয়ে থাকে, কোনো ছেলে তাকে পাত্তা না দিতে চাইলেও অজান্তে মেয়েটাকে পাত্তা দিতে শুরু করে। এটাতে ছেলেদের কোনো দোষ নেই। হয়ে যায় প্রকৃতির নিয়ম। অজান্তেই ওই মেয়েটাকে নিয়ে পাত্তা না দেওয়া ছেলেটাও ভাবতে শুরু করে। বর্ষাও ঠিক ওরকম আকর্ষণীয়। তার যে নীল চোখ, গায়ের রং দুধে আলতা এমন না, তবুও যেন সে আকর্ষণীয়। কারণ বর্ষার চেহারাতে এক বিশেষ ধরনের মায়া আছে, যা সবাইকে আকর্ষণ করতে বাধ্য। আবির প্রথমে ভেবেছিল সে ফাংশন দেখতে আসবে না, কারণ এগুলো তার মোটেও ভালো লাগে না। কিন্তু কাজিনদের জোড়াজুড়িতে সে আসতে বাধ্য হয়েছে। বিশেষ করে নীরা আবিরকে টেনে নিয়ে এসেছে এই ফাংশনে। আবিরের মেয়েদের দিক থেকে একটু অ্যালার্জি আছে। তার কারণও আছে একটা বিশেষ লম্বা। এজন্য আবির ভেবেছিল মেয়েদের মধ্যে না যাওয়াই ভালো। কিন্তু এখানে এসে প্রথমেই ওর চোখ যায় বর্ষার দিকে। বর্ষার চুলগুলো হাঁটু অবধি লম্বা। বর্ষা চুলের উপর ফিদা হয়ে যায়। নীরা এসে তুড়ি বাজিয়ে আবিরকে বলে, ব্রো ওর দিকে তাকিয়ে লাভ নেই। বর্ষা ওর নাম। আমার বেস্ট ফ্রেন্ড। সে কিন্তু পাক্কাপ্লে গার্ল, তোমাকে খেয়ে ছেড়ে দেবে টের পাবা না, বুঝলা গবেট? হু। আবির একটু লজ্জা পায়। নীরা ও আবির একটু বেশিই ফ্রি। সব কাজিনদের থেকে ওরা দুজন বেশ ফ্রি মাইন্ডের। তবে আবির খুব কম কথা বলে। এর কারণ আবির তেমন বাংলাদেশে এসে সবার সাথে মিশেনি। বাইরের দেশ থেকে পড়াশোনা করে এসেছে এখানে। আর সে একজন লেখকও। তাই ভাবটা গম্ভীরময়। ওদিকে বর্ষা হল একজন টপার, একজন সিঙ্গার, কিউট, হট, সবকিছু। বড় কথা, বর্ষার বাবা হল একজন প্রভাবশালী নেতা, এজন্য বর্ষা যা বলে তাই হয়ে যায়। আবির যেন চোখ সরাতেই পারছে না বর্ষার দিক থেকে। কিন্তু নীরার কথাও ভুলতে পারছে না। বারবার মনে পড়ছে বর্ষা হল প্লে গার্ল। আবির গাড়ি থেকে নেমে দাঁড়ায়। নীরা এসে বলে, আবির চল, স্টেজের কাছে যায়। নীরা, না, দূর থেকে কিছু সৌন্দর্য উপভোগ করতে হয়। আমি এখানে আছি, তোরা যা। আবির, ভাইয়া চলো না যায়।
তুমি একা হাবাগোবা টাইপ ছেলে, এখানে হারিয়ে যাবে। রাতুল: ভাইয়া, এরপর ড্যান্স শুরু হবে। চলো না যায়। ফারাদ: চলো চলো ভাই চলো। অতসী: তোরা যা, আমার এখানেই ভালো লাগছে। আবির: আচ্ছা ও থাক, নতুন আসছে। হারিয়ে গেলে যাবে। চল আমরা যাই। নীরা: আবিরের কাজিনেরা ভিড়ের মধ্যে চলে যায়। বর্ষা চারপাশে তাকাচ্ছে। ছেলেরা ওর দিকেই তাকিয়ে আছে। বর্ষা সবসময় ঠিক এটারই ফায়দা নিয়েছে। কোনো ছেলে ওর সাথে হেসে কথা বললেই বর্ষা আরও হেসে কথা বলে। ছেলে তো এমনিতেই পটে থাকে, তার উপর বর্ষার এমন কথা বলার ধরন দেখে ছেলেরা বর্ষার কাছে নাম্বার দিতে ভুল করে না। এরপর শুরু হয় কয়েক মাস প্রেম। তারপর বর্ষা টাটা বাই বলে দেয়। কিন্তু ব্যাপারটা ব্রেকআপ অবধি থাকলে ঠিক হয়। বর্ষা ব্রেকআপের আগে ছেলেগুলোর থেকে রেস্টুরেন্ট বিল ঠিকভাবেই আদায় করে নেয়। এটাই বর্ষা। ওর না আছে কোনো প্যারা, না আছে সমস্যা। সে সবসময় চিল মুডে থাকে। ছেলেদেরকে কষ্ট দেওয়াটাই ওর একমাত্র নেশা। আর বর্ষা এই নেশায় বেশ গভীরভাবে আসক্ত। যে কোনো ছেলেকে তার জালে ফাঁসাতে প্রস্তুত থাকে। কিন্তু মজার ব্যাপার হল, কেউ জানে না বর্ষা এমন প্লে গার্ল। বর্ষার গান শেষ হয়। অনুষ্ঠানের অ্যাঙ্কার এসে ঘোষণা করে এবার এমন একজন নাচ পরিবেশন করতে আসছে, সে তার নাম প্রকাশে অনিচ্ছুক। সে একাই নাচ পরিবেশন করবে। সবাই এনজয় করবেন। অ্যাঙ্কার কথাটা বলে সেখান থেকে চলে যায়। বর্ষা স্টেজ থেকে নামে। নীরা ভিড় ঠেলে বর্ষার কাছে এসে দাঁড়ায়। বর্ষা নীরাকে দেখে বলল, কি ব্যাপার, কখন এসেছিস? বর্ষা: একটু আগে। হেব্বি গান গেয়েছিস। আমার কাজিন তো তোর গানের উপর ফিদা। নীরা: বলিস কি, তোর ওই হাবাগোবা কাজিনটা? কি যেন নাম বলেছিলি? ওহ, আবির নাম তার। তা সে কোথায়? বর্ষা: আমার কাজিন মোটেও হাবাগোবা না, তবে কথা কম বলে। তুই তো দেখিসনি। আছে ওদিকে। এখন চল নাচ দেখি। মীরা, ফারি, নিশি ওরা কোথায়? নীরা: কি জানি। দুই বান্ধবী গল্প করতে থাকে। ওদিকে স্টেজের সব আলো নিভে যায়। সবাই স্টেজের দিকে তাকিয়ে থাকে। এমনভাবে এন্ট্রি কে নিতে পারে, সবাই তা দেখার জন্য মুখিয়ে আছে। কিন্তু 1 মিনিট ওভাবেই আলো নিভে থাকা অবস্থায় সবাই অপেক্ষা করে। 1 মিনিট যায়, 2 মিনিট, 3, 4, কিন্তু কেউ আসে না। দর্শক বিরক্ত হয়ে যায়। ঠিক এমন সময় একটা আলো জ্বলে ওঠে। গায়ে কালো শার্ট, শার্টের নিচে সাদা টি শার্ট। শার্টের বোতামগুলো খোলা। জিন্সের সাথে হাই কনভার্স, পুরো মুখ ঢাকা একটি মাস্ক পরা একটি বেশ স্মার্ট দেখতে ছেলে নাচের পজিশনে দাঁড়ায়। হঠাৎ মিউজিক বেজে ওঠে। ইউসুফ একশিউগলির মাজনন নাবোদাম রিমিক্স ভার্সনে গানটি বেজে ওঠে। আর এই অপরিচিত ছেলেটা গানের সাথে বেশ চমৎকারভাবেই নাচতে থাকে। সাথে অ্যাথলেটিজমের অনেক স্টেপও দেখায়। সবাই অবাক হয়েই তাকিয়ে ছেলেটার নাচ দেখতে থাকে।
বর্ষা ছেলেটার নাচের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। একসময় নাচ শেষ হয়। আবারও আলো নিভে যায়। ঠিক 5 মিনিট পর স্টেজ আবার আগের মতো আলোকিত হয়ে যায়। কি ব্যাপার? কে ডান্স করল? জানিস তুই? নীরা। না তো, এমন কোনো লোক তো আব্বু এখানে ডাকেনি। মানে এমন প্রফেশনাল ডান্সার তো এখানে ডাকা হয়নি। নাম প্রকাশেও তো অনিচ্ছুক ছেলেটা। তাহলে কে সে? বর্ষা। থাক, বাদ দে। চল আমার কাজিনের সাথে তোর পরিচয় করিয়ে দিই। নীরা। ওকে চল। বর্ষাকে নিয়ে নীরা বাইরে আসে। আবিরকে গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা। একটা ছেলে বাইক নিয়ে বর্ষার সামনে এসে দাঁড়াল। বর্ষা ছেলেটার দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। ছেলেটা বর্ষার কাছে এসে দাঁড়াল। আবির ওদের দিকে তাকিয়ে আছে। বর্ষার কাছে এসে ছেলেটা বলল, আমি সুমন। বেশ কয়েকদিন ধরে তোমাকে দূর থেকে ফলো করি আমি। এখানকার যুগে কোনো ছেলে কোনো মেয়ের পিছনে ফলো করে, তার কারণ নিশ্চয় ভেঙেচুরে বলা লাগবে না। অবশ্যই মেয়েটাকে ছেলেটা প্রেমিকা করতে চাই। তুমি কি আমার প্রেমিকা হবে? সুমন। কোনো মেয়ে তখনই কোনো ছেলের প্রপোজালে রাজি হয় যখন মেয়েটা ছেলেটার ব্যাপারে জানে, একটু একটু ছেলেটাকে ভালো লাগে, তখন রাজি হয়। হুট করে অচেনা কেউ এসে প্রপোজ করলে কোনো মেয়ে কখনো রাজি হয় না। এটা নিশ্চয় জানেন আপনি। কোনো মেয়েকে প্রপোজ করার আগে তাকে ইমপ্রেস করতে হয়, তবেই না পটবে। বর্ষা। তোমাকে ইমপ্রেস করার ক্ষমতা আমার আছে, কিন্তু সুযোগ তো তুমি দিবা। আমার ভালোবাসা যে কতটুকু, এটা বোঝানোর জন্য মাধ্যম আর সুযোগ দুটোই তো চাই। সুমন। হুমম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিন, দেখি কেমন ভালোবাসা আছে। কোনো মেয়েকে পটাতে হলে সত্যিকারভাবে ভালোবাসতে হয়। আর আমি কিন্তু এমন একটা মেয়ে যাকে ভালোবাসা সহজ না, আবার পাওয়াটাও সহজ না। আমি কোনো ছেলের সাথে মিশি না, আমাকে ভালোবাসতে হলে কখনো আমি যে ঠকাবো এটাও ভাববেন না। বর্ষা। বাহ, রিলেশনের আগে সব সত্যতা বলে দিচ্ছ। এরকম মেয়েকেই তো আমি চাই। নাম্বারটা দাও। সুমন। ওকে নিন 017। বর্ষা ছেলেটাকে নাম্বার দিল। ছেলেটা বাইকে বসে বর্ষার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। নীরা বর্ষার কাজগুলো রোজ দেখতে দেখতে বিরক্ত। পড়াশোনা ওদের প্রায় শেষ। সারাদিন এখানে সেখানে ঘোরাঘুরি। ছেলে দেখলেই বর্ষার ফ্ল্যাট শুরু হয়। কত ছেলে যে ওর জন্য পাগলামি করেছে। কিন্তু বড়জোর 2 মাস কোনো ছেলের সাথে ও রিলেশন রেখেছে। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করে। কোনো প্রমাণও রাখে না বর্ষা। হাঁটতে হাঁটতে আবিরের কাছে আসে ওরা। চোখে চশমা পরা আবিরের। দেখতে খ্যাত খ্যাত হলেও কিউট আছে। হাবাগোবা গবেচারা আবিরের চেহারের দিকে তাকিয়ে থাকে বর্ষা। আবির চশমাটা একটু ঠিক করে, বর্ষার এমন তাকানো দেখে লজ্জা পেল। বর্ষা বলে, কিরে নীরা, তোর কাজিনকে দেখে মনে হচ্ছে জুনিয়র। কিসে পড়ে রে? বর্ষা। হা, ও আমাদের 1 বছরের জুনিয়র। তবুও পড়াশোনা শেষ।
মানে ও আর পড়াশোনা করবে না, বিজনেসে মন দিয়েছে। ছেলেটা অনেক ভদ্র কিন্তু। নীরা: কতটুকু ভদ্র? তা মিস্টার মুখে এমন ঘাম লেগে আছে কেন? মনে হচ্ছে জগিং করছিলে রাতে। তোমাকে তুমি বললাম কারণ তুমি জুনিয়র। বর্ষা: নীরা: ইনি কে? আবির: আমি কে মানে? ওই নীরা, তুই না বলেছিলি তোর কাজিনকে আমার কথা বলেছিস? তাহলে চিনতে পারছে না কেন? বর্ষা: আবির, তুই না বর্ষার দিকে। নীরা: হি, এসব মেয়েদের দিকে তাকায় না। আবির: ওই ছেলে আমাকে তুমি চিনো? বর্ষা: চেনার প্রয়োজনও মনে করছি না। আবির: আবির কথাটা বলে সেখান থেকে কিছুটু দূরে সরে আসে। বর্ষা হা হয়ে আবিরের দিকে তাকিয়ে থাকে কিছু সময় ধরে। নীরা নিজেও অবাক হয়, কারণ আবির হা করেই বর্ষাকে দেখছিল। আর এখন বর্ষাকেই সে চিনতে পারছে না। বর্ষা রেগে নীরাকে বলল, ছেলেটার সব ডিটেইলস আমাকে দে। বর্ষা: আবিরের? কেন, কি করবি? নীরা: প্রেম করব। আমাকে অ্যাটিটিউড দেখায়। বর্ষা: থামো, ও তোর জুনিয়র। নীরা: তো জুনিয়র বয়ফ্রেন্ড হলে ক্ষতি কিসের? তুই সব ডিটেইলস বল। বর্ষা: বাসায় চল, আমার ভাইয়ের জীবন নষ্ট করিস না মা। নীরা: চুপ থাক, আমাকে ইগনোর করে। ও তো চেনেই না এই বর্ষাকে। বর্ষা: আমার মেজো চাচুর ছেলে ও। মেজো চাচু আমেরিকাতে থাকেন। আবির সেখানেই থাকে। মানে আমরা জানি যে আবির বিদেশে থেকেই বড় হয়েছে। মেজো আম্মু মারা গিয়েছে অনেক আগে। আমার আম্মু অনেক আদর করে আবিরকে। আব্বুও কম কিসের? ছেলেটা অনেক চুপচাপ থাকে। এই আর কি। কখনো কাজিন ছাড়া অন্য মেয়েদের সাথে আবিরকে কথা বলতে দেখিনি। বুঝেছিস? নীরা: হুমম, ওর নাম্বার দে। বর্ষা: নাই, প্রয়োজন পড়ে না, তাই রাখিনি। তুই যে চেয়ে নে। নীরা: চুপ থাক। বর্ষা কখনো ছেলেদের নাম্বার নেয়নি, বরং দিয়েছে। বর্ষা: হয়েছে, থামো, চল বাড়িতে যায়। আম্মু তোকে যেতে বলেছে। নীরা: ওকে চল। ওরা সবাই গাড়িতে ওঠে। আবিরকে নীরা ডাক দেয়। আবির ইশারায় একটু পরে আসছে বলে জানিয়ে দেয়। বর্ষা বিরক্ত হয়ে আবিরকে মনে মনে অনেক কিছুই বলছে। এমন সময় ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে আকাশ স্যারের নাম্বার। বর্ষা তাড়াতাড়ি রিসিভ করে। হ্যালো, বর্ষা। ভালোই তো, ফাংশনে শো করলা। তোমাকে যে দেখা করতে বললাম, কেন করলে না? আকাশ স্যার, একটু ঝামেলাতে ছিলাম। বর্ষা: আমাকে কি ভালোবাসো না বর্ষা তুমি? আকাশ স্যার: এসব কি বলো তুমি? তুমি তো আমার ক্রাশ ছিলে। জানো তো মেয়েদেরকে না ছেলেরা বিশ্বাসই করতে চায় না। একটু ফোন ওয়েটিং পেলেই ভাবে কারো সাথে কথা বলে মেয়েরা। এমন কেন ভাবে ছেলেরা? আমি তোমাকে কতটা ভালোবাসি এটা শুধু আমি জানি।
না তুমি কখনো আমাকে বুঝবে, আর না আমার ভালোবাসাটা বুঝবে। সব ছেলে একই রকম। কয়েকদিন প্রেম করে, মেয়েটাকে ব্যবহার করে ছেড়ে চলে যাবে। আমি তো আগেই বলেছি, আমি অনেক খারাপ একটা মেয়ে। জানি কেউ ভালোবাসবে না আমাকে। তুমিও না, এজন্য এমন অদ্ভুত প্রশ্ন করো। বর্ষা। এই বর্ষা, কি বলো এসব? আমি এমনি জানতে চেয়েছি। আসলে একটা গিফট ছিল তোমার জন্য। তাই বলেছিলাম শো শেষ করে দাঁড়াতে। সরি, আমি কখনো তোমাকে হার্টনেস প্রশ্ন করব না। প্রমিস। আকাশ স্যার। হুমম আচ্ছা আমার বাসা থেকে কল দিচ্ছে। পরে কথা বলছি। বর্ষা। ওকে, সাবধানে যাবে। আর খেয়ে নিবা তাড়াতাড়ি, নিজের খেয়াল। আকাশ স্যার। বর্ষা ফোন কেটে দেয়। আকাশ হলো ওর ভার্সিটির টিচার। বর্ষার দিকে ক্লাস চলাকালীন তাকাত। বর্ষা তা বুঝতে পেরে স্যারকেও ওর নেশার খোরাকে পরিণত করে নিয়েছে। এখন সময়ের অপেক্ষা স্যারকে বড় রকমের একটি চ্যাখা দেওয়ার। বর্ষা মিথ্যে বলেই ওনার কল কেটেছে। কারণ এখন ও মাহিনের সাথে কথা বলছে। মাহিন হলো ওর বন্ধুর বড় ভাই। হ্যালো বর্ষা, কি করছো? সরি আমি একটু অসুস্থ ছিলাম। এই জন্য তোমার সাথে আজ দেখা হলো না। মাহিন। রাগ করেছি আমি। জানো না, তোমাকে কতটা মিস করছিলাম। কেউ না আমার গুরুত্ব বোঝেই না। বর্ষা। এই কি বলছো হুম? পাগলি একটা আমি ছাড়া কেউ বুঝবেও না। রাগ করো না পাখি। আমি কালকেই দেখা করব। মাহিন। থাক লাগবে না। বর্ষা। দেখা যাবে। তা ফোন ওয়েটিং ছিল যে? কোথায় কথা বলছিলা? মাহিন। অন্য বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। বর্ষা। হাহাহা আমি জানি তুমি কোনো ছেলের সাথে কথা বলো না। আর আমি ছাড়া তোমার এমন কেউ নেই। মাহিন। তাহলে প্রশ্ন করলা কেন? সন্দেহ হয়। ফেসবুক পাস নিবা? বলো। বর্ষা। আরে বাবা লাগবে না এসব। তোমাকে বিশ্বাস করি অনেক। আর আমি জানি আমার বর্ষা আমাকে কখনো ঠকাবে না। মাহিন। হুম, হয়েছে থামো। আমাকে বিশ্বাস করলে এক নিঃশ্বাসে করবা। কথা দিচ্ছি, কখনো বিশ্বাস হারাবে না। রাখছি, এখন বাসায় যাব। বর্ষা। বর্ষা ফোন কেটে দেয়। নীরা শুধু হা হয়েই বর্ষার কাহিনীগুলো দেখছে। বর্ষা মুচকি হাসল। ওর হাসিতে ধ্বংসের পারমাণবিক বোমা প্রতিফলিত হচ্ছে যেন। তবে নারীর হাসিতে কোনো দেশ ধ্বংস না হলেও ছেলে নামক দুর্বল জাতি ঠিকই ধ্বংস হয়ে যায়। মাহিন বর্ষাকে অনেক বেশি ভালোবাসে। এক পলকে বর্ষাকে প্রচণ্ড রকম বিশ্বাসও করে ছেলেটা। বর্ষা জানে তাকে কে কতটুকু ভালোবাসে। আর সেটা নিয়েই কষ্ট দেয় ও। ওদিকে আকাশ স্যারও বর্ষাকে ভালোবেসেছে অনেকটাই। কিন্তু বর্ষার কাজগুলো ওনার কাছে অন্যরকম লাগলেও বর্ষা ঠিকই ইমোশনাল কথা বলে সবকিছু ঠিক করে নেয়। তারও কিছু করার থাকে না। কারণ বর্ষাকে ও অনেক বেশি ভালোবাসে। আবির গাড়ির কাছে আসলো। বাকি কাজিনেরাও চলে এসেছে এতক্ষণে।
আবির গাড়িতে উঠে বসে ফাংশন থেকে আসা একটা কর্মীর সাথে আবির কথা বলছিল। কিছু টাকা দিয়ে আবির তাকে ধন্যবাদ দিয়ে চলে আসে। আবির সামনের সিটে বসে, পিছনে বর্ষা বসে আছে, আর চোখে বর্ষা আবিরের দিকে তাকাচ্ছে। আবির মুচকি হাসল। তারপর নীরা গাড়ি চালাচ্ছে। গাড়ির ভিতরে বক্সে মিউজিক বাজছে। জুবিনের সামান্দার মে গানটা বাজতে থাকে। বর্ষা বাইরে তাকিয়ে আছে। আবির আর চোখে বর্ষাকে দেখছে। বর্ষা যখনই তাকাচ্ছে তখনই আবির চোখ সরিয়ে নিচ্ছে। পিছন থেকে রাতুল বলল, আবির ভাইয়া জানো ফাংশনে একটা ছেলে হেব্বি নাচ করেছে। তুমি যদি নাচটা দেখতা না, হেব্বি লাগত। তুমি ফ্যান হয়ে যেতে ছেলেটার। রাতুল, চুপ থাক, এসব নাচ আমার পছন্দ না। বিরক্ত লাগে খুব। তোরা এত লোকের মধ্যে কিভাবে থাকিস? একা থাকার মজা আলাদা। আবির। হঠাৎ নীরা গাড়িটা ব্রেক করল। আবির নীরার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, গাড়ি কেন থামালি? আবির, সামনে দেখো, কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। নীরা। আবির সামনে তাকায়। 4টে বাইক দাঁড়িয়ে আছে সামনে। আবির চুপচাপ বসে থাকে। নীরা বলল, বর্ষা, তুই কি আছিস? নীরা। হুমম নাম গাড়ি থেকে, দেখি কি হয়। বর্ষা, আমি নামব না। আমার এসব ভয় করে। আমি ভিতরেই থাকছি। আবির, ভীতু একটা। বর্ষা। বর্ষা গাড়ি থেকে নামে। বাইকের উপর একটা ছেলে বসা। বর্ষা নেমে সামনে আসতেই ছেলেটা হেলমেট খুলল। বর্ষা ছেলেটাকে চেনে, নাম তার সাইফ। বর্ষার পিছনে নীরা সহ ওর কাজিনেরা দাঁড়িয়ে আছে। সাইফকে দেখে নীরা বর্ষার কানে কানে বলল, বলেছিলাম না সাইফ সুবিধার না। নে এখন বোঝ রিলেশন কাকে বলে, কত প্রকার। নীরা, চুপ থাক, শুধু দেখতে থাক, আগে দেখি মালটা কি বলে। বর্ষা। সাইফ বাইক থেকে নামে। বর্ষার সামনে এসে দাঁড়ায়। রাগী দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকে বর্ষার দিকে। সাইফ বলে, এটাকে তুলে নিয়ে চল। আমাকে কষ্ট দেওয়া বোঝাচ্ছি ওকে। 3 মাস রিলেশনের পর ব্রেকআপ করে দিয়েছ। যদিও তুমি ব্রেকআপ করনি, নিজেই বাধ্য হয়েছি করতে। কারণ আমাদের ব্রেকআপ করার পিছনে তুমি ছিলে বড় কারণ। আজ তার শোধ নেব। সাইফ। নীরা, বলেছিলাম না সাইফ এটাই করবে। আমি জানতাম, আমার সে বিশ্বাস ছিল। আমার সাইফ কখনো আমাকে ছেড়ে যাবে না। বর্ষা। বর্ষার কথা শুনে সাইফ সহ নীরা অবাক হয়ে তাকায়। কি হলো এটা? বর্ষা হঠাৎ পাল্টি খাওয়া মার্কা কথা কেন বলছে? সবার ভাবনাতে যেন এটাই ছিল। সাইফ ওকে প্রপোজ করেছিল 4 মাস আগে। প্রথম বর্ষা না করে দেয়, যদিও সরাসরি না করেনি, কিন্তু গ্রহণও করেনি। সাইফ 1 মাস বর্ষার পিছনে পড়েছিল। বর্ষা যেখানেই যেত সাইফ পিছনে পিছনে ঘুরত। সাইফকে কতই না অপমান করেছে বর্ষা, কিন্তু তাতে কি?
সাইফ তার পিছন ছাড়েনি। সাইফ হল ছাত্র নেতা। বর্ষাকে তার ভালো লাগে। সেটা ভালোবাসায় পরিণত হয়, যার জন্য বর্ষাকে প্রপোজ করে। আর বর্ষা সেই ভালোবাসা নিয়ে গেম খেলে কয়েকদিন। পিছনে ঘোরার 1 মাস পরেই বর্ষা গ্রহণ করে প্রপোজাল। 3 মাস যেতে না যেতেই ওদের ব্রেকআপ হয়। সাইফ উন্মাদের মতো বর্ষাকে খুঁজেছে, চেয়েছে, কিন্তু বর্ষা পাত্তাই দেয়নি। হঠাৎ বর্ষার মুখে এমন কথা শুনে সবাই হা হয়ে গেছে। বর্ষা কাঁদো কাঁদো গলায় নীরাকে বলল, তুই না বলেছিলি সাইফ আমাকে ভালোবাসে না, হয়তো তোকে ছেড়ে যাবে। দেখ এখন বিশ্বাস হলো। আমি তো বলেছিলাম সে কখনো আমাকে ছাড়বে না। অনেক হয়েছে, আর না। সাইফকে আর কষ্ট দিতে পারবো না আমি। তোরাই বল, একটা মানুষকে আর কতটা কষ্ট দেওয়া যায়? আমারও তো একটা মন আছে, আর এই মনটা তো শুধু সাইফের জন্য বরাদ্দ। বর্ষা, মানে কি বলছো এসব তুমি? সাইফ, বাবু জানি আমি তোমার কাছে অপরাধী। তুমি শাস্তি দিতে পারো, কিছুই বলবো না আমি। তবে আমাকে ভুল বুঝলে, এটাতে অনেক কষ্ট পেলাম। সবাই না একই রকম। ছেড়ে যাওয়ার যখনই সময় হয়, তখনই ছোট কারণ দেখিয়ে ঝগড়া করে চলে যায়। তুমিও আমার সাথে এটাই করেছিলে না? কিন্তু জানতে তো চাওনি কি হয়েছে। আমি কেমন আছি খোঁজ নিয়েছিলে? বর্ষা, এই থামো থামো। সাইফ তো বারবার জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে, কেন তুই এমন করছিস, খোঁজ নিয়েছে তোকে সবসময়। নীরা আস্তে করে বলল, আহ, চুপ থাক। সবার সামনে সত্য কথা বলতে নেই, হারামি। বর্ষা আস্তে করে বলল নীরাকে, আমি না কিছুই বুঝতে পারছি না। আর তুমি এমন কাঁদছ কেন? বলো কি হয়েছে? সাইফ, কি আর হবে? আসলে সবটা আজ বলি। এতদিন বলতে যেও পারিনি। আজকে সবটা আমার বলতেই হবে। চেষ্টা করেছি অনেকবার বলার, কিন্তু তুমি যে আমাকে ভুল বুঝবে, ভাববে আমি প্লে গার্ল। কিন্তু আমি এমন না, তুমি বলো আমি এমন? কখনো আমার ফোন তুমি ঘন্টার পর ঘন্টা ওয়েটিং পেয়েছিলে? বর্ষা, আরে ভাই, এত কথা কিসের? চল ওটাকে তুলে নিয়ে যায়। সাইফের বন্ধু, চুপ কর তোরা। আগে আমার বর্ষার কথা শুনতে দে। সাইফ, দেখ গেমটা এবার কতদূর আগায়। আস্তে করে বর্ষা নীরাকে বলল, তুই পারিসও বটে। নীরা, এই বর্ষা বলো কি হয়েছে? সাইফ, বর্ষা কান্নার ভাব ধরে হাঁটু মুড়ে রাস্তার উপরে বসল। আবির গাড়ির ভিতর থেকে দেখছে, কিন্তু সে কিছুই শুনতে পাচ্ছে না। পিছনে থাকা ছেলেগুলোর হাতে হকস্টিক দেখে সে একদমই গাড়ি থেকে নামছে না। কখনো সে মারামারি তো দূরে থাক, কারো সাথে ঝগড়া অবধিও করেনি আবির। একদম নরম আর গোবেচারা একটি ছেলে সে। ওদিকে বর্ষা কাঁদতে কাঁদতে বলল, নীরার সাথে বাজি করেছিলাম। নীরা বলতো, সাইফ তোকে অনেক ভালোবাসে। তাহলে একটা পরীক্ষা নে। ওকে ইগনোর কর। সে ব্রেকআপ করুক। এরপর যদি সে ফিরে আসে, তাহলে বুঝবো তোকে অনেক ভালোবাসে। আমি চাইছিলাম না, কিন্তু একদিন তোমাকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছিলাম। জানো না কতটা কষ্ট হচ্ছিল ওদিন। তুমি হেসে কথা বলছিলা মেয়েটার সাথে।
জানো না বাড়িতে এসে কতটা কেঁদেছি। সেদিন না চাইতেও রাগে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। তারপর থেকে তোমাকে ইগনোর করি। বিশ্বাস করো আমি তোমাকে কখনো ছাড়তে চাইনি। আর আজকে তুমি আমার সাথে যা করতে আসলে সত্যিই ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেল। সব ছেলেরা একরকম, নিজেদের দোষ কখনো দেখে না, সবসময় মেয়েদেরকে ব্যবহার করতে চায়। আমি না সাইফ তোমাকে অন্যরকম ভেবেছিলাম। আর তুমি কি না আমাকে তুলে নিয়ে যেতে এসেছ? বাহ, ভালোই করেছ। বান্ধবীরা বলতো তুমি খারাপ। আমি বকা দিতাম, বিশ্বাসই করতাম না যে তুমি এমন। অথচ আজ ভালোবাসা বলতে কিছু নেই, সব ছেলে প্লে বয়। আর আমি একজনকে চাইলাম যে কিনা আমার বিশ্বাস ভালোবাসা নিয়ে এমন বিহেভ করল। বর্ষা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। নীরা হাবার মতো শুধু বর্ষার অভিনয়টা দেখছে। কখনো নীরার সাথে বর্ষার বিএফদের নিয়ে কথা হয়নি। অথচ বর্ষা পাকা প্লে গার্লের মতো কত সুন্দর করে পরিস্থিতি সামলে নিল। আহা, বর্ষা কখনো সাইফকে মেয়েদের সাথে কথা বলতে দেখেনি। সবকিছু ও বানিয়ে বলেছে। ওদিকে সাইফের চোখে পানি, সে কাঁদতে থাকে। বর্ষা বসা থেকে উঠে দাঁড়ায়। বর্ষা কান্না থামিয়ে বলে, আমি জানি অপরাধ করেছি। আচ্ছা, শাস্তি হিসেবে আমাকে তুলে নিয়ে যাবা তাই তো? নীরা, তোরা যা, আমি ওদের সাথে চলে যাই। হয়তো এটাই তোর সাথে শেষ দেখা। ভালো থাকিস নীরা। বর্ষা, আরে বর্ষা শোনো, আমি সরি। আমি আসলে পাগল হয়ে গিয়েছিলাম। সরি, আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে তুলে নিয়ে যেতে চাইছিলাম না, কিন্তু বন্ধুরা বলল শাস্তি দিতে হবে তোমাকে। প্লিজ বর্ষা, আমাকে ভুল বুঝে ছেড়ে যেও না। সাইফ, বাহ নীরা, দেখ ভালোবাসা বলে না দুনিয়াতে কিছু নেই। যে মানুষটাকে এতটা ভরসা করেছিলাম আমি, সে কিনা বন্ধুদের কথায় এমন কাজ করতে এসেছে। শুনেছিলাম ভালোবাসা মানে প্রিয় মানুষ যেন কষ্ট না পায় সেরকম কাজ করা। অথচ আজ জানলাম ভালোবাসা মানে শাস্তি দেওয়া। গ্রেট ছেলেগুলো পারেও বটে। একটা মেয়ে তার পরিবারকে ফাঁকি দিয়ে ছেলেটাকে ভালোবাসে, দেখা করে কত মিথ্যে বলতে হয় বাড়িতে। ছেলেরা শুধু চাহিদায় বোঝে। ছি, বর্ষা, বর্ষা তোমার পায়ে পড়ি। আর কিছু বলো না, আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। সাইফ, ভালোবাসো? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। হাসি পাচ্ছে তোমার মুখে ভালোবাসার কথা শুনে। বর্ষা, আমাকে তুমি ভুল বুঝছ। আমার ভালোবাসাটা দেখো একটু। প্রমিস কখনো খারাপ ভাবতে দেব না তোমাকে। প্লিজ বর্ষা, চলে যেও না। সাইফ, চল নীরা, এরকম ছেলেকে চেনা হয়ে গেছে। বর্ষা, কেন এমন করছো? আগে তো সবটা আমাকে বলতে পারতে। বলনি তো কখনো। আমাকে শুধু ভুল বুঝছ। সাইফ, শোনো, মেয়েরা কখনো মুখ ফুটে কিছু বলে না, বুঝে নিতে হয়। ভালো থেকো। একটা কথা মনে রাখবে, ভালোবাসলে শত ইগনোর, কষ্ট কেউ দিক না কেন, তার অসম্মান করতে নেই। সত্যিই অবাক হচ্ছি ভালোবাসার নমুনা দেখে। আমার দোষটা হলো আমি একটু দেখছিলাম তোমাকে কতটা ভালোবাসো। আমার কাছে তোমার প্রতি ভালোবাসাটা ছিল অনেক, যা সবটাই সত্য। আমি তো অন্য ছেলেদের সাথে তোমাকে না জানিয়ে রিলেশন করতে পারতাম। কেন করিনি জানো? তুমি কষ্ট পাবে ভেবে। বর্ষা, আমাকে মাফ। সাইফ,
চুপ, যাই হোক, ভালো থেকো। তোমার প্রতি ভালোবাসাটা আজীবন থাকবে, কিন্তু বিশ্বাসটা থাকবে না আর। ওদের কাছে শোনো, তোমাকে নিয়ে কতটা পাগলামি করেছি। রাতুল, অতসী, তোরা বল, সবসময় তো আমি সাইফের কথা বলতাম তোদের কাছে, কিন্তু দেখ, তোদের সামনেই সে আমাকে বন্ধুদের সাহায্যে তুলে নিয়ে যে আমাকে ওরা থাক, বাদ দিই এসব। বাই। বর্ষা নীরার হাত ধরে টেনে গাড়ির কাছে আসে। কোনো কথা না বলে তাড়াতাড়ি দরজা খুলে ভিতরে প্রবেশ করে। নীরা ড্রাইভার সিটে বসতেই পিছন থেকে বর্ষা বলে, তাড়াতাড়ি গাড়ি চালা, পিছনে একদমই তাকাবি না, সোজা বাড়িতে চল। বর্ষার কথা মতো নীরা গাড়ি স্টার্ট দেয়। কিছুদূর আসতেই আবির বলল, ওখানে কি হয়েছিল? দেখলাম তোর বান্ধবী ছেলেটার জন্য কাঁদছে। আবির, আরে তুই যদি সব শুনিস তো। নীরা, আরে তেমন কিছু না, সত্য কথা বলি, কারণ সত্য বলতে কোনো লজ্জা থাকতে নেই। আবিরকে সত্যটাই বলি। বর্ষা, বল বল, সে একটু হাসুক। নীরা, সত্যটা হলো, আমি ছেলেটার সাথে প্রেমের নাটক করেছিলাম, তাই ছেলেটার সামনে সব সত্য বলেছি, এই জন্য কাঁদছিলাম। সত্য বলছিলাম আমাকে শাস্তি দিতে, কিন্তু ছেলেটা আমাকে বুঝল, সে কিছুই বলেনি। আমিও সত্য বলে আজকে নিজেকে হালকা লাগছে। বর্ষা, বাহ, ছেলেটা এত ভালো, তার সাথে রিলেশনে যেতে পারতেন। আবির, না, আমার ওরকম স্টাইলিশ ছেলে একদমই ভালো লাগে না, কারণ ওরকম ছেলেরা জামা কাপড়ের মতো মেয়ে বদলায়। বর্ষা, তাই নাকি? তা আপনার কেমন ছেলে পছন্দ? আবির, সাধারণ একটি ছেলে, তোমার মতো। যদিও তোমার মতো ছেলেরা আবার আমাকে পাত্তা দেবে না। নীরা তো মনে হয় বলেছে আমি প্লে গার্ল। এটাই তো নীরাকে বলতে বলেছিলাম, যেন তোমাকে সে আমার ব্যাপারে আগে থেকেই খারাপ কিছু বলে। আমি না মানুষকে পরীক্ষা নিয়ে থাকি, দেখি আমার ব্যাপারে কে কেমন ভাবে। পৃথিবীতে সত্য ভালোবাসা সঠিক বোঝার মতো কেউ নেই। বর্ষা। আবির বর্ষার দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। নীরা স্তব্ধ হয়ে যায়। নীরার অধনায় যেন বিপুল পরিমাণে অবকতা লেগে আছে। আবিরকে নিয়ে এমন কোনো কথায় বর্ষার সাথে নীরার হয়নি, অথচ বর্ষা এখন আবিরকে পটানোর হালকা করে ঝাপসা দিয়ে পটানোর বাণী প্রকাশ করল। নীরা গাড়ি থামায়। সবাই দেখে বাড়িতে চলে এসেছে। আবির তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে চলে যায়। বর্ষা গাড়ি থেকে নামতেই নীরা এসে বলে, ওই কি শুরু করলি? সাইফকে তো ঠিকই কাঁদিয়ে আসলি, তুই পারিসও বটে। একদিন সত্যি সত্যি কারো ভালোবাসায় এমনভাবে আটকাবি, দেখবি সে তোকে পাত্তা দিচ্ছে না, কিন্তু তুই ঠিক তার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে যাবি। তাকে চাওয়ার জন্য, তার সাথে একটু কথা বলার জন্য তোর কলিজাটা যেন ছিঁড়ে যাবে। শুধু তার জন্য তুই কাঁদবি। নীরা, হাহাহা। এই বর্ষা কোনো ছেলের জন্য কাঁদবে? শোন, ছেলেরা প্রেমে পড়ে মেয়েদের দুটো কারণে, বাইরের সৌন্দর্য দেখে, আরেকটা ফিগার দেখে। ভিতরে থাকা মানুষটাকে কেউ বুঝতে চায় না। সব ছেলেরা একই রকম। ছেলে মাইফুট আর আমি কাঁদব ভালোবাসার জন্য? সত্যিই হাসালি। বর্ষা, নীরা আপু ঠিক বলেছে, একদিন দেখবা খুব কাঁদছ তুমি। অতসী, চুপ কর সবাই। বর্ষা কাঁদায় না, কান্না করাই। বাদ দে, তোরা দেখলি তো সাইফকে কিভাবে ড্যাম করে আসলাম। ইটস লাভ মাইন্ড গেম, শুধু দেখবি আর সাই দিবি। বর্ষা, তুই পারিসও বটে, তবে আমার কাজিনকে ছাড় ভাই। নীরা, তোর ওই খ্যাত কাজিনকে কেউ ধরে রাখেনি, একটু ভাব বেশি।
তবে দেখি কতটা ভাব নেয়। তোর কাজিন বেশি ভাব নিলে এমন কাঁদাবো যে বুঝতেও পারবে না কি হয়েছে। তুই একদমই আমার ব্যাপারে তোর কাজিনকে কিছু বলবি না, না হলে আমি কিন্তু আর আসব না। বর্ষা: বুঝছি, আচ্ছা যা পটা, দেখি কেমন পারিস। নীরা: হুমম, চল এখন ক্ষুধা লেগেছে। বর্ষা: বর্ষা বাড়ির মধ্যে প্রবেশ করে। নীরাদের বাড়িতে ওর বেশি যাতায়াত, খুব খাতির সবার সাথে। বর্ষা দেখতে এমনিতে সুন্দরী, কিন্তু বেশ চটপটেও, সবার সাথে মিশে যায় খুব সহজে, আর যে কারণে সবাই ওকে ভালোবাসে। বর্ষা বাড়িতে প্রবেশ করতেই দেখে নীরার দাদি বসে আছে সোফায়। বর্ষা দৌড়ে নীরার দাদিকে যেয়ে জড়িয়ে ধরে। নীরার দাদি বর্ষাকে দেখে বলল, কিরে ছেমরি, দাদির কথা তো ভুলেই গিয়েছিস। আসিস, দেখা করিস না আমার সাথে? তোর আব্বু তো রোজ আসে, তুই তো আসতে পারিস। দাদি: এখন থেকে রোজ আসব। সবাই একসাথে বসে কথা বলছে। আবির দূরে বসেই বর্ষাকে দেখতে থাকে। বর্ষা আবিরকে পাত্তাই দিচ্ছে না। আবিরের পাশে নীরা এসে বসল। নীরা কিছু বলতে যেও থেমে যায়। সবাই যখন বসে বেশ খাস মেজাজেই গল্প করছে, এমন সময় রাতুল বলে ওঠে, আরে জিসান ভাইয়া কখন আসছো? সবাই সিঁড়ির দিকে ঘুরে তাকায়। এতক্ষণ সবাই যে গল্প করছিল তা রাতুলের কথা শুনতেই সবাই চুপ হয়ে সেদিকে তাকাল। নীরা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, জিসান ভাইয়া তুমি আসছো? বর্ষা একবার নীরার দিকে তাকায়, আরেকবার সিঁড়ি দিয়ে নামা একটি ছেলের দিকে তাকায়। বর্ষা অবাক হয়েই তাকিয়ে আছে ওই ছেলেটার দিকে। ছেলেটার নাম জিসান। কালো জিন্সের সাথে ম্যাচিং জুতো, ভিতরে ইস্ত্রি করা সাদা শার্ট, শার্টের উপরে একটি কালো কোট পরা, চুলগুলো একটি সাদাটে টাইপ কালার করা, জিন্সটা ছেঁড়া স্টাইলের, মুখে হেব্বি স্টাইলের দাড়ি। এক কথায় কিউটের ডিব্বা জিসান নামের ছেলেটা। বর্ষা হা হয়ে কিছু সময় জিসানের দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে সে চেনে না, প্রথমবার তাকে দেখছে। জিসান এসে কোনো দিক না তাকিয়ে খাবার টেবিলে যেয়ে বসল। বর্ষা নীরার দিকে তাকায়। তারপর নীরাকে বর্ষা ইশারায় নিজের কাছে ডাকল। জিসান নামের ছেলেটা এসে খাবার টেবিলে বসল। সবার দিকে একবার তাকিয়ে বলল, খাবারের সময় হয়ে গিয়েছে, সবাই আসো, খাওয়া শুরু করি। জিসান: চলো চলো ভাইয়া, তুমি কেমন আছো? কখন আসলে আমরা জানলামই না। নীরা: সবাইকে সারপ্রাইজ দিতে ভালোবাসি, তাই কাউকে না জানিয়ে ঠিক এখন থেকে 3 ঘন্টা 25 মিনিট 37 সেকেন্ড আগে এসেছি। দেখছিস না, গা থেকে এখনো পোশাকটাই খুলিনি, তোদেরকে সারপ্রাইজ দেব বলে। জিসান: ভাইয়া আমাদের জন্য কি এনেছো? ফারাদ: সবাই পরে দেখবি, এখন খেতে আয়। দাদি: আসো তাড়াতাড়ি। বড় মা, কই তোমরা? বড় আব্বুদের নিয়ে আসো। জিসান: জিসান আসাতে সবাই চুপ হয়ে গেছে, কিন্তু ওর কথা যে সবাই শুনে চলে এটা ভেবেই বর্ষা কিছুটা অবাক হল। কারণ জিসান ডাকতেই সবাই আসা শুরু করে। নীরার আব্বু আসতেই বর্ষাকে দেখে বলল, আরে বর্ষা যে কখন আসলি? ইরাদ আঙ্কেল: এই তো বড় আব্বু এই মাত্র। তোমরা কেমন আছো? বর্ষা: সবাই ভালো আছে, আই খেতে বসো। জিসান ডাকছে তো, ছেলেটা কত দূর থেকে এসেছে। আবির আই খেতে আই। ইরাদ আঙ্কেল: তোমরা খাও, আমি পরে খেয়ে নেব। আবির: আবির কথাটা বলে খাবার টেবিল থেকে দূরে সোফাতে যেয়ে বসল।
জিসানের দিকে তাকালো না একবারও। জিসান একবার আবিরের দিকে তাকিয়ে পাত্তা না দিয়ে খেতে বসে। বড় মা আবিরের কাছে আসে। আবিরের পাশে বসে বলে, কি হয়েছে, খাবি না কেন? বড় মা, জিসানের কথা মতো যে চলতে হবে এটা তো কোথাও রুলস নেই। আবির, আরে এমন কেন করিস? তোরা রক্তের সম্পর্কে থেকেও দুজনের মধ্যে এত অমিল, দেখে মনে হয় তোরা সতীন। ছোট মা এসে কথাটা বলল। আমার সামনে ওর কথা বলবা না, আমার এটা ভালো লাগে না শুনতে। তোমরা যাও, পরে খেয়ে নিব। আবির, তুই না খেলে আমিও খাব না। এখন দেখ কি করবি। বড় মা, থাক, ইমোশনাল ব্ল্যাকমেইলের কিছু নেই। বসো, আমি আসছি। আবির, বড় মা, কি করছো? আরে কে খেলো না খেলো এটা তোমার দেখতে হবে না। আসো তো। কারো খাওয়ার জন্য বারবার বলাটা আমার পছন্দ না। আর যে বেয়াদব হয় তার থেকে দূরে থাকা ভালো। জিসান, জিসান এসব কি? তোমাকে না বারণ করেছি আবিরকে উদ্দেশ্য করে কিছু বলবে না। ছোট আঙ্কেল মুরাদ, সরি ছোট আব্বু। জিসান। বর্ষা শুধু হাবার মতো তাকিয়ে দেখছে। জিসান আবিরের কে হয় তা বর্ষা জানে না। তবে জিসানের সাথে যে আবিরের একটা মনোমালিন্য আছে সেটা ঠিকই বর্ষা বুঝতে পেরেছে। মনে মনে এমন মালিন্যের কথা ভেবে একটা হাসি দিল। কারণ বর্ষার মনে নতুন কিছু গেমের প্ল্যান করা নাড়া দিচ্ছে। আবির এসে বড় মায়ের পাশে বসে। বর্ষাও নীরার পাশে এসে বসল। সবাই যখন খাওয়া শুরু করেছে তখন বর্ষা আস্তে গলায় নীরাকে প্রশ্ন করল, নীরা, ওই স্টাইলিশ চান্দুটা কে রে? বর্ষা, ওই তুই চান্দু বলছিস কাকে? চিনিস তুই ওকে? নীরা, আরে মালটাকে চিনি না বলেই তো তোকে জিজ্ঞাসা করলাম। আজব বল কেও? বর্ষা, জিসান ভাইয়া। নীরা, সেটা তো বুঝলাম, ওর নাম জিসান। কিন্তু তোর ভাইয়া মানে? কিসের ভাইয়া? বর্ষা, আরে জিসান আর আবির আমার মেজো আব্বুর ছেলে। নীরা, মানে? তো বড় ভাই কিভাবে হয়? তুই তো সবার বড় তাই না? বর্ষা, পরে সব বলবো। জিসান আর আবির আমার কাজিন। আবির ছোট, জিসান ভাইয়া বড়। দুজনেই আমেরিকাতে থাকে। দেশে এসেছে। আবির এসেছে গতকাল রাতে। আর জিসান ভাইয়া আসছে একটু আগে। নীরা, ওহ বুঝলাম। বর্ষা, কি জানি, তুই কি বুঝলি? নীরা, নীরা খাবারের সময় কথা বলা নিষেধ করেছি না আমি? চুপচাপ খাবারে মনোযোগ দাও। বেয়াদবদের মতো খাবার খেতে বসেও ফোন চাপাটা যেন তোর না দেখি। জিসান, সরি ভাইয়া। খাচ্ছি। জিসান শেষের কথাটা আবিরের দিকে তাকিয়ে বলল। আবির ফোন চাপছে আর খাচ্ছে। বাড়িতে সবাই জিসানের কথা শুনলেও আবির কখনো জিসানের কথা শোনে না। এতে জিসানের রাগ হলেও জিসান আবার আবিরকে কেয়ারও করে না। তবে আবিরও জিসানকে পাত্তা দেয় না। আবির হাবাগোবা, খ্যাত হলেও জিসানের সাথে ঠিকভাবে কথাও বলে না, জিসানকে পাত্তাও দেয় না। সবার খাওয়া শেষ হয়। এক এক করে সবাই যে যার রুমে চলে যেতে থাকে। জিসান খাবার শেষ করে সোফাতে এসে বসল। নীরা, বর্ষা, অতসী, রাতুল, ফারাদ আর আবিরও খাবার শেষ করে সোফাতে এসে বসে। আবিরের চোখে গোল গোল চশমা। চুলগুলো আতেল মার্কা করে রাখা। আর জিসান হল স্টাইলিশ একটা চকলেট বয়। যে কোনো মেয়ে জিসানের স্টাইলিশ গেটআপ আর সুন্দর চেহারা দেখার জন্য তাকাতে বাধ্য। বর্ষাও ঠিক এজন্যই তাকাচ্ছে। বর্ষা নীরাকে আস্তে গলায় বলে, ওই তোর কাজিনের সাথে কথা বলিয়ে দে।
চান্দুর হাবভাব একটু দেখি। বর্ষা, কি শুরু করলি? দেখ জিসান ভাইয়াকে তোর প্লে গার্লের কবজায় আনিস না। নীরা, হারামি, সবাইকে চ্যাখা দিল, রিওয়েলটা কবে করব? বর্ষা, মানে জিসান ভাইয়াকে কি পার্মানেন্ট বিএফ বানাবি? নীরা, বিএফ মানে? বর বল, বর কি ছোট চিন্তা তোর? নীরা, তুই তো যার সাথে কয়েকদিন কথা বলিস তাকেই বলিস সিরিয়াস রিলেশনে আছিস, কিন্তু পরে বাদ দিয়ে দিস। তোর রিলেশন যে কোনোটা সিরিয়াস, নিজে ভেবেই অবাক হয়ে যায় আমি। নীরা, তুই এত কথা বলিস কেন? জিসানের সাথে কথা বলিয়ে দে। বর্ষা, ভাইয়া শোনো, এ হলো আমার বন্ধু বর্ষা। নীরা, জিসান বর্ষার দিকে না তাকিয়েই বসা থেকে উঠে হনহন করে চলে গেল। বর্ষা হা হয়ে যায় এমন আচরণে। বর্ষাকে এভয়েড করল এই প্রথম কোনো ছেলে। বর্ষা পুরো টাস্কি খেয়ে তাকিয়ে থাকে জিসানের দিকে। নীরা মুচকি হাসতে থাকে। বর্ষা বলে, চান্দুর ভাবটা দেখো বর্ষা, পাত্তা পাবা না তুমি। নীরা, আমি পাত্তা পাব না? আচ্ছা জিসানকে আমি পটিয়েই দেখাবো। বর্ষা, আচ্ছা তাহলে দেখা যাক কে আগে পটে। নীরা, কি ব্যাপার, এত ফিসফিস করে কি কথা বলছিস? আবির, না তেমন কিছু না, তোমাকে নিয়েই কথা হচ্ছিল। বর্ষা, আমাকে নিয়ে? বাপরে, সুন্দরী মেয়ের মুখে আমার মতো ছেলের প্রশংসা, ভাবতেই অবাক লাগছে। আবির, কেন অবাক হবে? যাকে আমার ভালো লাগে তাকে নিয়ে কি কথা বলবো না? আর তুমি মোটেও খ্যাত নও, তুমি কিন্তু অনেক কিউট। ভাবছি এতদিন কোথায় ছিলে? বর্ষা, ফ্লার্ট করছো? আবির, একদমই না, বলেছিলাম না স্টাইলিশ ছেলেরা জামা কাপড়ের মতো মেয়ে বদলায়। কিন্তু তুমি যাকে ভালোবাসবে তাকে অনেক ভালোবাসবে, আর আমি তো সত্যিকারের ভালোবাসা খুঁজি। আমি তো আবার প্লে গার্ল না যে ভালোবাসা চেখে দেখব। ছেলেদের সাথে কথায় তো বলি না, অন্য সব মেয়েদের মতো না আমি, যে একটা বফ থাকার পরও আরও কয়েকটা থাকবে। কিন্তু সবাই ভাবে আমি রিলেশনে আছি। বর্ষা, বুঝেছি, আপনি সত্যিই চমৎকার সুন্দর। আবির, আচ্ছা পরে কথা হবে। বর্ষা কথাটা বলেই উপরের দিকে চলে যায়। আবির নীরার পাশে বসে। নীরা কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু বর্ষার শর্তের কথা মনে পড়াতে সে আবিরকে কিছুই বলতে পারে না। আবির বোকার মতো বলে, নীরা, তোর বান্ধবী আমাকে পছন্দ করতে শুরু করেছে বল? আবির, তুই নিজেই বুঝে নে। নীরা, বুঝেছি। যাকগে, এমন একটা মেয়েকে মনে মনে অনেক খুঁজেছি আমি। আবির, হয়েছে থামো, আমি গেলাম। নীরা উঠে চলে যায়। ওদিকে বর্ষা জিসানের রুমের সামনে আসল। জিসান চারতলা বাড়ির ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে। বর্ষা জিসানের পিছনে এসে দাঁড়ায়। বর্ষা খুব বুদ্ধিমতী একটি মেয়ে। এমন স্টাইলিশ ছেলে কত দেখেছে সে। একদিন ভাব নেয়, তারপর নিজ থেকেই বর্ষাকে পটাতে আসে। বর্ষা এসব কেস খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। সে জিসানের পাশে এসে দাঁড়াল। জিসান ঘুরে তাকায়। নীরার বান্ধবীকে দেখে জিসান চলে আসতেই যাচ্ছিল, কিন্তু বর্ষা বলে, শুনুন মিস্টার, এত ভাব নেওয়ার কিছু নেই। একটা প্রশ্ন ছিল। বর্ষা, জিসান, আবিরের সাথে আপনার চাপা রাগের ব্যাপার দেখলাম,
সেটার কারণ কি? বর্ষা, এমনি। জিসান, ওহ, বলবেন না, বুঝতে পেরেছি। আচ্ছা, শুনুন, আপনি কখনো কালো রঙের করোনা মাস্ক পরবেন না। বর্ষা, হাহা মানে? জিসান, বর্ষা মনে মনে হাসল। সে বিড়বিড় করে বলল, ছেলে, তুমি হেসেছ তো গিয়েছ ফেঁসে। বর্ষা জিসানের দিকে তাকিয়ে বলল, সিগারেট খান? বর্ষা, যে ছেলে সিগারেট খায় না সে আসলে পুরুষ বলে মনে হয় না। জিসান, ঠিক, আমারও তেমন মনে হয়। ছেলে হবে ঠিক আপনার মতো। হাবাগোবা ছেলেদের ভালোই লাগে না। আপনার ভাই আবির একটা খ্যাত, বিরক্তিকর সে। বর্ষা, যাক, মানুষ তাহলে চিনতে শিখেছেন। তো বলুন, কেন মাস্ক পরব না? জিসান, আচ্ছা, মনে করেন আপনাকে কোনো মেয়ে পাত্তা দিল না, তখন কি করবেন? বর্ষা, জিসানকে পাত্তা দেয় না এমন মেয়ে হয়তো কোথাও নেই। জিসান, তাই নাকি? কিন্তু আমাকে না কেউ পাত্তায় দেয় না। সবাই আমাকে ভাবে সুন্দরী বলে আমি পাত্তা দেব না, এজন্য কেউ কথা বলতে আসে না। বর্ষা, তাই নাকি? ইন্টারেস্টিং ব্যাপার তো। বললেন না কিন্তু আমি কেন কালো রঙের মাস্ক পরব না? জিসান, বর্ষা কিছুই বলল না। বর্ষার ট্রিক্স কাজ করেছে। কোনো ছেলেকে টেনশনে ফেলার জন্য এতটুকুই যথেষ্ট। আর মেয়েদের সাথে কথা বলে না এমন ছেলে খুব কমই দেখা যায়। কোনো ছেলেটাকে টেনশনে রাখার উপায় হয় তাকে ইনবক্সে অনেকগুলো মেসেজ দিয়ে সেগুলো আনসিন করে দিলই হলো। ছেলেটা ভাববে না জানি কি হয়েছে, কেন সে আনসিন করল, কি লেখা ছিল। আরেকটা হলো ছেলেকে ভাবাতুর কিছু বলে তা এড়িয়ে যাওয়া। যেমন, ছেলেটাকে যদি বলা হয় তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু থাক এখন বলবো না, পরে বলবো, তবে কথাটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন বলার পর যদি কথাটা না বলা হয় তাহলে ওই ছেলে অনেক কিছুই ভাবা শুরু করবে। যেমন, ছেলেটা ভাবতে থাকবে কি বলতে চেয়েছিল মেয়েটা, আমাকে কি ভালোবাসি বলবে, সে কি বলবে কোনো মেয়ে পছন্দ করে, নাকি অন্য কিছু, কি হতে পারে। মানে যতক্ষণ না অবধি ছেলেটা কথার কারণ জানতে পারবে ততক্ষণ অবধি ছেলেটা মেয়েটাকে একটু বেশিই পাত্তা দেবে। আর এই ট্রিক্সটাই বর্ষা বারবার কাজে লাগায়, যা জিসানের ক্ষেত্রেও প্রয়োগ করেছে। কিন্তু জিসান অন্য সব ছেলের থেকে বুদ্ধিমান বেশি। বর্ষার কথাগুলো শুনে মজা পেলেও জিসান এসবে পাত্তা দিচ্ছে না, কারণ বর্ষা প্লে গার্ল হলেও জিসানও একজন প্লে বয়। কি হলো, চুপ কেন? বলুন, জিসান। আচ্ছা, পরে কথা হবে। আসি। বর্ষা, কিন্তু সেটা তো বললেন না। বর্ষা জিসানের থেকে কিছুটা দূরে চলে আসে। তারপর একটু দাঁড়িয়ে মুচকি হেসে বলে, কালো মাস্ক পরলে আপনার চোখ দুটো বেশি সুন্দর লাগবে। তখন ওই চোখের দিকে তাকিয়ে থাকলে আমার যে সবকিছু উল্টপালট হয়ে যাবে। চোখ দুটোর মায়াতে আটকে যাব। আর আমি মায়াতে আটকাতে চাই না। কেউ ভালোবাসতে পারে না। বর্ষা, বর্ষা শেষের কথাটা ইচ্ছে করেই ইমোশনালি বলে চলে যায়। জিসান অবাক হয়ে গেল, কারণ অনেক মেয়ে তার সৌন্দর্যের প্রশংসা করলেও এভাবে বর্ষার মতো করে কেউ করেনি। বর্ষা চলে যায়। দূরেই আবির দাঁড়িয়েছিল। বর্ষা সেখান থেকে চলে যেতেই আবির এক পা দুই পা করে জিসানের দিকে এগিয়ে আসে। জিসান বর্ষার কথাগুলো ভেবে মুচকি হাসতে থাকে। আবির এসে পাশে দাঁড়ায়। জিসানকে বলে, ভালোভাবে তোকে বলছি, বর্ষার থেকে দূরে থাকবি। আমি একবার ভালোভাবে যা বলি তা পরের বার বলার সময় সেটাতে আর ভদ্রতা থাকে না।
আবির: হাহাহা লুজার, তোর বলাতে কিছুই আসে যায় না। জিসান: ছোট থেকেই আমার পছন্দের জিনিসগুলো তুই ইচ্ছে করেই কেড়ে নিয়েছিস। আবির: আমি কেড়ে নিতে ভালোবাসি, তবে সবকিছু না, যার যেটা বেশি পছন্দ তার থেকে ঠিক সেটাই কেড়ে নিই। জিসান: দেখ, বর্ষার থেকে তোকে দূরে থাকতে বলেছি। তুই তো জানিস আমি রাগি না, তবে একবার রেগে গেলে কি হতে পারে সেটা কারোর ধারণাতে নেই। আবির: পারলে তুই নিজেই তোর বর্ষাকে আমার থেকে আলাদা কর। লুজার: প্রেমে পড়েছে। হাহাহাজা ভাগ খ্যাত লুজার। জিসান কথাটা বলে সেখান থেকে চলে যায়। আবির নিজের হাত মুষ্টিবদ্ধ করে গ্রিলে কয়েকবার আস্তে করে কিল দেয়। চোখ থেকে চশমাটা খুলে কয়েকবার নাড়াতে থাকে। বিড়বিড় করে বলে, আমি লুজার নই, তোরা কেউ আমাকে চিনিস না। সময় হলে বুঝতে পারবি কে লুজার আর কে উইনার। শালা হারামি। বর্ষা নিজের রুমে আসলো। নীরাদের বাড়িটা ওর দ্বিতীয় বাড়ি বলা যায়। নীরার আব্বু আর বর্ষার আব্বু খুব কাছের একটা বন্ধু, যে জন্য নীরা আর বর্ষা ছোট থেকেই একসাথে বড় হয়েছে। বর্ষার ছোট থেকেই নীরাদের বাড়ি পছন্দ, তাই মাসের অনেকটা দিন বর্ষা এখানে এসে থাকে। নিজের রুমে এসে বাড়িতে কথা বলে রিল্যাক্স মুডে বিছানায় শুয়ে পড়ে। রাতুল, ফারাদ কম্পিউটার বক্স দিয়ে গান বাজাতে থাকে। বর্ষা গান শুনতে থাকে। বক্সে আরাশ আর হেলেনার জনপ্রিয় গান ওয়ান নাইট দুবাই। গানটি বাজতে থাকে। বর্ষা মনে মনে গানটা গাইতে থাকে। এমন সময় ওর ফোনে কল আসে। আননোন নাম্বার। বর্ষা কখনো কোনো ছেলের নাম্বার সেভ করে না, কারণ কারো সাথে রেস্টুরেন্টে খেতে গেলে ছেলেটা বর্ষার ফোন চেক করে, নাম্বার মেসেজ সব চেক করে। বর্ষা আগে থেকেই নাম্বারগুলো তখন ব্ল্যাক লিস্টে রেখে দেয়। মেসেজগুলো সব ডিলিট করে। এরপর যে ছেলের সাথে মিট করতে যাবে ওই ছেলের ছবি আগে থেকেই ফোনে হোম স্ক্রিনে সেভ করে রাখবে, যেন ছেলেটা দেখেই ভাবে বর্ষা কতটা ভালোবাসে ছেলেটাকে। কিন্তু ছেলেগুলো তো জানে না বর্ষা একজন মাস্টার মাইন্ড প্লে গার্ল। কয়েকবার কল বাজার পর বর্ষা রিসিভ করে। কণ্ঠ শুনে বর্ষা চিনতে পারে কে কোনো ছেলে। এমনিতেও বর্ষা কল দেয় না, তাই সেভ করে রাখার প্রয়োজনও পড়ে না। বর্ষা রিসিভ করতেই ছেলেটা বলে, কি ব্যাপার, ফোন রিসিভ করতে এত সময় লাগে? ছেলেটার নাম মিরাজ। আর বলো না, আম্মুকে তোমার কথা বলেছিলাম, আম্মু তোমাকে দেখতে চেয়েছি। তবে সমস্যা আছে, আম্মু ফ্রি না এখন। বর্ষা: ওমা তাই নাকি? তাহলে জামাই হচ্ছি আমি। মিরাজ: হুমম সেটা তো হবেই। আমরা না খুব পিৎজা খেতে ইচ্ছে করছে। কি যে করি, বাসা থেকে তো বেরো হতে দেবে না। বর্ষা: চিন্তা নেই, আমি পাঠিয়ে দিচ্ছি। মিরাজ: না থাক, বিয়ের পর এমনিতেই তুমি খরচ করবে। আমি না ওসব গার্লফ্রেন্ডের মতো না যে বয়ফ্রেন্ডের টাকায় চলি। বর্ষা: আরে এভাবে বলছো কেন? আমার ভালো লাগে তো, তাই আর কি। মিরাজ: ওহ, তোমার ভালো লাগা মানেই আমার ভালোবাসা। বর্ষা: ইস পাগলিটা কত ভালোবাসে আমাকে। মিরাজ: সন্দেহ আছে? বর্ষা: না না, কোনো সন্দেহ নেই। বর্ষার ফোনে আবারও একটি কল আসলো। শান্ত নামের আরও একটি ছেলের। বর্ষা মিরাজকে বলে, রাখছি, নীরা ফোন করেছে। জানো নীরার একটা কাজিন এসেছে। আমার দিকে তাকাচ্ছিল খুব, পাত্তা দেয়নি। বর্ষা: একদমই পাত্তা দিবা না, না হলে আমি মরে যাব। মিরাজ: জানি গো জান, তুমি তো আমার সবকিছু। আচ্ছা পিৎজা পাঠিয়ে দিও,
পরে টাকা দিবনি। 7 নাম্বার বাড়িতে পাঠিয়ে দাও। বাই। রাখছি উম্মমা। আই। মিরাজ ভালোবাসি বলার আগেই বর্ষা ফোন কেটে দেয়। শান্তর কল রিসিভ করে সে। শান্ত ফোন ওয়েটিং পেয়েই কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, তখনই বর্ষা বলে, মেজাজটা যে কি পরিমাণে খারাপ হয়। নীরার কাজিন আসছে, একটা ছেলে। এতবার ফোন দিচ্ছে। আমি বারবার বলছি আমার একটা কলিজা আছে। কতটা ভালোবাসে, তবুও শুনছে না। বলছে আমাকে বিরিয়ানি খাওয়াবে কথা বললে। কতটা ছ্যাচড়া হলে বলো এমন বলে। যদিও বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল, বাট পাত্তায় দিইনি। বর্ষা। কি? কে সে? নাম্বারটা দাও। আর তোমার বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে সেটা আমাকে বলো। তা শান্ত। নাম্বার নিয়ে কি করবা? নীরাকে বলেছি ঠিক হয়ে গেছে। বর্ষা। যাক ভালো হয়েছে। আচ্ছা আমি বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছি। শান্ত। পাগলটা আমাকে কত ভালোবাসে। উম্মমা রাখছি, পরে কথা বলবো, ঠিকানায় পাঠিয়ে দিও বিরিয়ানি। বর্ষা ফোন কেটে দেয়। ফোনটা এখন সুইচ অফ করে রিল্যাক্স মুডে ডেলিভারি বয়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর মনে মনে শয়তানি মার্কা হাসি দেয়। পরের দিন বাড়িতে সবার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় বর্ষার। সে ওয়াশরুমে যেয়ে কিছু সময় পর বেরিয়ে আসল। স্টাইলিশ ড্রেস পরে ও বাইরে আসে। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। বর্ষার বাবা নাহিদ সাহেব এসেছে এখানে। জিসান নাহিদ সাহেবের সাথে বেশ খোশ মেজাজেই গল্প করছে। বর্ষা অবাক হয়। নাহিদ সাহেব এভাবে জিসানের সাথে বসে কথা বলতে দেখে বাড়ির অনেকেই একটু অবাক হয়েছে। বর্ষাকে দেখেই নাহিদ সাহেব বলল, আমার মেয়ে বর্ষা। পরিচিত হয়েছ? নাহিদ সাহেব। জি না, রাতে দেখিনি। জিসান। ও বর্ষা, এ হলো জিসান। জিসানের সাথে বিজনেস করি আজ 2 বছর হল। ছেলেটা অনেক জিনিয়াস। ওর হয়েই আমি কাজ করি। ছেলেটাকে আমার খুব পছন্দ। নাহিদ সাহেব। জিসানের উত্তরে বর্ষা অবাক হয়েছে। রাতেই তো জিসানের সাথে বর্ষা কত গল্পই করেছে, কিন্তু এখন নাকি বর্ষাকে জিসান চেনেই না। বর্ষা গম্ভীর চাহনি দিয়ে জিসানের দিকে তাকিয়ে আছে। বর্ষার পাশে আবির এসে দাঁড়ায়। আবির আস্তে গলায় বলল, জিসানের দিকে এত তাকানোর কিছু নেই। ছেলেটা ভালো না। আবির। আমার তো ভালো ছেলে চোখেই পড়ে না। বর্ষা। হুমম, চারপাশে তো তাকাবে না, চোখে আর কিভাবে পড়বে? আবির। তুমি আমাকে তুমি করে বলছো? তোমার বড় না আমি? বর্ষা। কারণ তো আছেই। তবে সেটা সময় হলে জানবে। আবির। থাক, সময়ের দরকার নেই। বর্ষা। বর্ষা আবিরের থেকে চলে আসে। ইরাদ সাহেব সবার উদ্দেশ্যে বলল, কাউকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তটা শুধু নীরাই জানত। যেহেতু সিদ্ধান্তটা নীরাকে নিয়েই, তাই তাকে আগে জানিয়েছিলাম। সে এই সিদ্ধান্তে সম্মতি জানায়। ইরাদ সাহেব। কি সিদ্ধান্ত নিয়েছিস? নাহিদ সাহেব। নীরার বিয়ের ব্যাপারে বলছি। নীরাকে বিয়ে দিতে চাই। ইরাদ সাহেব। কিন্তু নীরার বিয়ে হুট করে সিদ্ধান্ত নিলেন? বর্ষা। হুমম, নীরা সবটা জানে। ছেলের সাথে নীরা কথাও বলেছে। ইরাদ সাহেব। ওহ, নীরা, তুই এতদিনে কিছু বলিসনি কেন আমাদের? বর্ষা। এমনি বললে তুই ছিনিয়ে নিতিস। নীরা। চুপ কর। ছেলেটা কে? কোথায় থাকে? কি করে? দেখতে কেমন? ভালো তো? বর্ষা। ছেলে অনেক ভালো।
তোর বড় মায়ের গ্রামের বাড়ির ছেলে। নীরার নানু ছেলেটাকে খুব ভালো করেই চেনে। মানে আমার শ্বশুর সব ঠিক করেছে। ইরাদ সাহেব। বাহ, আমরাই জানলাম না কিছু। কি করে ছেলেটা? নাহিদ সাহেব। ছেলেটা গ্রামে বিজনেস করে, কিন্তু ছেলেটা বেশ ভালো। আমি বহু আগে থেকে খোঁজ নিয়েছি। ছেলেটার কোনো খারাপ রিপোর্ট নেই, তাই রাজি হয়েছিলাম। নীরাকে ছেলেটার নাম্বারও দিয়েছিলাম, সে কথাও বলেছে। নীরাও জানিয়েছে ছেলেটা ভালো, ওর জন্য পারফেক্ট। ইরাদ সাহেব। নীরার পছন্দ হলেই কি হবে নাকি? আমরা ছেলেকে দেখব না নাকি? জি সান। বিয়েটা হবে নীরার, বিয়ে করে আমরা কেউ ছেলেটার সাথে থাকব না। থাকবে নীরা। তাই নীরা যদি তার জীবনের সাথে জড়িয়ে কাউকে পারফেক্ট মনে হয়, তাহলে সেটাতে সম্মতি দিতে তো কোনো ক্ষতি নেই। আর যদি সবার এটাতে খারাপ লাগা থাকে, তাহলে নীরার নানুদের বাসায় সবাই চলো, সেখানে যেয়ে আমরাও ছেলেটাকে সামনে থেকে দেখি, আমরাও খোঁজ নিই। তখন যদি খারাপ মনে হয়, আমাদের নীরা তো বাচ্চা না, তাকে তখন বোঝালে সে বুঝবে। বিয়ে ক্যান্সেলও করা যাবে। আবির। একদম ঠিক বলেছে আবির। আর কারো কথা আমি শুনতে চাই না, আবিরের কথা মতো হবে। আমরা সবাই গ্রামে যাব। বড় মা। হুমম, তবে একটা আর্জি আছে আমার। নাহিদ সাহেব। কি আর্জি? মুরাদ সাহেব। বর্ষা যেহেতু নীরার বন্ধু, নীরার বিয়ে হলে তো বর্ষা একা হয়ে যাবে, তাই না? তাই আমিও চাচ্ছি বর্ষাকে নীরার সাথেই একই দিনে বিয়ে দেব। নাহিদ সাহেব। কিন্তু এত তাড়াতাড়ি বর্ষার জন্য ছেলে কোথায় পাব? ছোট মা। ছেলে আমার দেখা আছে অনেক দিন থেকে, তবে যথাসময়েই ছেলেটাকে সামনে আনব। সবার পছন্দ হবে এটা নিশ্চিত। তাই সরাসরি বিয়ের কথাটা বললাম। নাহিদ সাহেব। ওকে, তাহলে সবাই রেডি হয়ে নাও। গ্রামে যাব খুব শীঘ্রই। ইরাদ সাহেব। হুরারে গ্রামে যাব, কত মজা। অতসি। সবাই সেখান থেকে চলে যায়। আবির বাইরে এসে দাঁড়াল। নীরা ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায় তার উঠবি হাজবেন্ডের সাথে কথা বলতে। আবির বাইরে এসে পায়চারি করছে। হঠাৎ জিসান বাইরে আসল, কানে হেডফোন গোজা। আবিরের পাশ দিয়ে হেঁটে বাইকের কাছে যাচ্ছে, কিন্তু আবিরকে ক্রস করার সময় জিসান বলতে থাকে, 5 কোটি টাকা আমি ওর কাছে পাব। 2 বছর ধরে খুঁজছি। এখানে আসার পিছনে ওই শালা একটা কারণ ছিল। ওকে খুঁজে পেয়েছি, যতই লোকজন থাকুক, টাকার হিসেবটা তো নিতেই হবে আমার। জিসান কথাগুলো বলতে বলতে বাইকে কাছে যায়। বাইক স্টার্ট দিয়ে সে খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। আবির জিসানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির পকেট থেকে ফোন বের করতেই যাচ্ছিল, তখনই ও কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে। আবির পিছনে ঘুরে তাকায়। বর্ষা দাঁড়িয়ে আছে। বর্ষাকে দেখে বলল, তুমি এখানে? কোথাও যাবে নাকি? আবির। কেন? কোথাও ঘুরতে নিয়ে যাবে নাকি আমাকে? বর্ষা। আমি তো কিছুই চিনি না, তুমি যদি নিয়ে যাও তাহলে যেতে পারি। আবির। না, যাব না, মন ভালো নেই। বর্ষা। কেন? কি হয়েছে? আবির। আমি বিয়ে করব না। আমার ইচ্ছে যাকে আমি ভালোবাসব, তাকেই বিয়ে করব। আচ্ছা আবির, আমার কি দোষ একটু বলবে তুমি? আমাকে কেন কেউ মন থেকে ভালোবাসে না? সবাই কেন আমার সৌন্দর্যের জন্য পাগল? আমাকে কেউ বুঝতেও চায় না। বর্ষা। কাউকে বোঝার সুযোগ দাও, তাহলেই তো সে বুঝবে। আবির। সুযোগ দিই, কিন্তু সবার দৃষ্টি আমার মন বোঝার সুযোগ খোঁজে না, খোঁজে অন্য কিছু।
কোনো ছেলেই আমাকে ভালোবাসে না। বর্ষা, ভালোবাসতে সুযোগ দাও। জাকগে এটা বাদ দাও। আচ্ছা তুমি কি খুব বেশি খাও? আবির, কই না তো। কেন? তাহলে দেখলাম কালকে বিরিয়ানি, পিৎজা ডেলিভারি বয় এসেছিল, তুমি সেগুলো নিয়ে কি করেছ? আবির, আর বলো না, দুটো ছেলে ভালোবাসা দেখায়। মজা করে বলেছিলাম পিৎজা আর বিরিয়ানি পাঠিয়ে দিতে। ভাবছিলাম দেবে না, কিন্তু সত্যিই পাঠিয়ে দিয়েছে। আজ যদি প্লে গার্ল হতাম, তাহলে একসাথে অনেকগুলো প্রেম করতাম। শোনো আবির, আমাকে সবাই প্লে গার্ল কেন বলে জানো? কারণ ছেলেদের থেকে বাঁচতে। প্রতিদিন এত এত প্রপোজ আসে, ইচ্ছে করেই প্লে গার্ল নামটা দিয়েছি যেন সব ছেলেরা ভাবে আমি খারাপ। এই জন্য এখন একটা বিএফও নেই আমার। বর্ষা, হিহিহি ভালো তো। আচ্ছা পরে কথা বলবো, আমি একটু বাইরে যাব। আবির, তুমি না বললে কিছুই চেনো না? বর্ষা, না মানে আসলে বাড়ির সামনেই যাব। আবির, তোমার ভাই এত তাড়াতাড়ি কোথায় গেল? বর্ষা, সে আমার ভাই না। আবির রাগ করে কথাটা বলেই সেখান থেকে চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিকটা দূরে এসে দাঁড়ালো আবির। এখান থেকে নীরাদের বাড়ি দেখা যাচ্ছে না। আবির ফোন বের করে। ফোনে যেন কার সাথে কথা বলেও। 5 মিনিটের মধ্যে একটি গাড়ি এসে থামে আবিরের সামনে। আবির চোখ থেকে মোটা ফ্রেমের চশমা খুলে গাড়ির মধ্যে প্রবেশ করে। বর্ষা পায়চারি করছে। মনে মনে সে জিসানের কথা ভাবছে। ছেলেটা কত হট! এমন ছেলেকে কে না চাই জীবন সঙ্গী করতে? আমি কেন বাদ যাব? কিন্তু আব্বু হঠাৎ করে কোনো ছেলের সাথে যে বিয়ে ঠিক করল। আমি বিয়ে করব না। আমি জিসানকে চাই। ছেলেটার প্রতি এখন ভালো লাগাটা অনেক। গ্রামে যেয়ে সেটা ভালোবাসাতে পরিণত আমাকেই করতে হবে। আর আবির লুজার একটা। ছেলেটার সাথে মজা করতে ভালোই লাগে, কিন্তু ও কি বলে গেল? জিসান ওর ভাই না মানে? নীরা এসে বর্ষার পাশে দাঁড়াল। উঠানে একটি গাছের নিচে দোলনা টাঙানো। নীরা বর্ষাকে সেখানে নিয়ে যেয়ে বসাল। বর্ষা জিসানের কথায় ভেবে চলেছে। নীরা বলল, এত কি ভাবছিস? জিসান ছেলেটা কেমন রে? বর্ষা, তোর কি জ্বর এসেছে? মানে তুই ঠিক আছিস তো? নীরা, মানে কি? বর্ষা, এই প্রথম তুই নিজে থেকে কোনো ছেলের কথা জানতে চাইলি, তাও আবার আমাদের জিসান ভাইয়ের কথা। বাপরে, তোর হলোটা কি? নীরা, জিসান কেমন বল না। বর্ষা, ভালো ছেলে। শোন, মেজো আব্বু আমার আব্বুর আগেও বিয়ে করে। মানে মেজো আম্মুকে নিয়ে তিনি পালিয়ে যায়। আবিরের নানু ছিল বড়লোক একটা লোক। তো আমাদের দাদু মেজো আব্বুকে মেনে নেয়নি, বের করে দেয়। কারণ বাড়ির বড় ছেলে বিয়ে করেনি। মেজো ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। তাই মেজো আব্বু জিদ করে চলে যায়। আবিরের নানুর থেকে টাকা লোন নিয়ে বিজনেস শুরু করে। দেশের বাহিরে চলে যায়। তারপর সেখানেই সেটেলড। কিন্তু জিসান ভাইয়া হয়েছিল আগে। আমার আব্বুও বিয়ে করে। আমি হওয়ার 2 বছর আগে জিসান ভাইয়া হয়েছিল। তারপর আমি হওয়ার 1 বছর পরে আবির হয়। কিন্তু আবির হওয়ার পর মেজো আম্মু মারা যায়। আবির কখনো তার মায়ের আদর পায়নি। এই জন্য আমার মা আবিরকে অনেক ভালোবাসে। নিজের ছেলে রাতুলের থেকেও আবিরকে ভালোবাসে। নীরা, ওহ, এবার বুঝলাম কেন জিসান সবার বড়। বর্ষা, হুমম, জিসান ভাইয়া আবিরকে এ কারণেই সহ্য করতে পারে না। আবিরকে ছোট থেকেই এভয়েড করত জিসান ভাইয়া। আস্তে আস্তে দুজনের মধ্যে সাপে নেউলে সম্পর্ক হয়ে যায়।
এখন কেউ কাউকে সহ্যই করতে পারে না। তো হঠাৎ জিসানকে নিয়ে পড়লি কেন? নীরা, ছেলেটাকে ভালো লাগছে রে, তাকে আমার চাই। বর্ষা, তাহলে আবির? নীরা, জাস্ট ফ্ল্যাট, ঠিক সময়ে বুঝিয়ে বলবো, গোবে চারা, খ্যাত ছেলেকে নিয়ে আমি ভাবব। আজব। বর্ষা, আবিরকে বুঝিয়ে বলিস, না হলে সে তোকে সত্যি ভালোবেসে ফেললে সমস্যা আছে। নীরা, আচ্ছা বাদ দে, তোর জন্য পিৎজা আছে, খাবি চল। বর্ষা, দুজনে বসা থেকে উঠতে যাচ্ছিল, এমন সময় বর্ষার ফোন বেজে ওঠে। অচেনা নাম্বার। বর্ষা রিসিভ করে। ওপাশ থেকে একটা ছেলে বলে উঠল, বর্ষা, আমাকে চিনতে পেরেছ? আমি সুমন। সুমন? কোনো সুমন? বর্ষা, তুমি কটা সুমনকে চেনো? সুমন, না মানে আসলে কাজিন আছে, ভাইয়া আছে, তো আপনি কে? বর্ষা, কালকে রাতে তুমি যাকে নাম্বার দিয়েছিলে সে আমি। সুমন, ওহ, তুমি। জানো কালকে কতক্ষণ তোমার কলের অপেক্ষা করেছিলাম? জানবেই না তো, ছেলেরা অনেক কিছুই জানে না। বর্ষা, সরি, আমি ভাবছিলাম তুমি অনলাইনে আসবে, বাট আসোনি, আমি অপেক্ষা করছিলাম। সুমন, এত ভালোবাসা? অনেক ভালোবাসা, শুধু সুযোগ দাও, দেখবে কখনো কমবে না। সুমন, কিন্তু আমি তো একটা খারাপ মেয়ে, আমাকে তুমি ভালোবাসতে পারবে না। বর্ষা, তাই নাকি? আমি ভালো করে নেব। সুমন, আমাকে ভালোবাসতে হলে পরীক্ষা দিতে হবে তোমার। বর্ষা, যেমন? ধরো, আমি ইচ্ছে করে ফোন ওয়েটিং রাখব, তুমি ওয়েটিং দেখবে, ঘন্টার পর ঘন্টা ওয়েটিং পাবে। কখনো কখনো তুমি আমাকে কোনো ছেলের বাইকের পিছনেও দেখবে, তখন কি করবে? কষ্ট, রাগ সবটাই হবে। সুমন, হাহাহা, জানতাম ঠিক এমনটাই হবে, আমাকে তখন খারাপ ভাববে, প্লে গার্ল ভাববে। আসলে এটাই তো তোমার এক্সাম হবে, কতটা সহ্য করতে পারো আমাকে, সেটা তো দেখতেই হবে আমার, তাই না? বর্ষা, ওহ, তাহলে তুমি যত ইচ্ছে ফোন ব্যস্ত রেখো, কারো সাথে ঘুরিও, বাইকে ঘুরো, রেস্টুরেন্টেও যেতে পারো, কোনো সমস্যা নাই। সুমন, বাপরে, এতটা বিশ্বাস? বর্ষা, অনেকটাই। সুমন, আমাকে যে বিশ্বাস করে তাকে কখনো ঠকায় না, কথা দিচ্ছি বিশ্বাস রাখব, তবে এক্সাম কিন্তু আরো কঠিন হতে পারে। বর্ষা, হোক যত কঠিন, আমি রাজি। বর্ষা ফোন কেটে দেয়। নীরা হাসতে হাসতে শেষ প্রায়। বর্ষা মুচকি হেসে বলে, দেখছিস কিভাবে প্রেম করতে হয়? বর্ষা, তুই তো এমনিতে কারো সাথে রেস্টুরেন্ট, বাইকে ঘুরবি, আর সেটাও তো তোর বিএফ, অথচ অন্য কেউ দেখলে সন্দেহ করবে না, সেই কাজটাও করে নিয়েছিস। তুই জিনিয়াস রে, সত্যিই জিনিয়াস। আমাকে একটু টিপস দে, ছেলেটাকে কিভাবে আমার কথা ছাড়া অন্য কিছু যেন ভাবনাতে না আসে, এমন কোনো উপায় বল। নীরা, শোন, কোনো ছেলে বিয়ের আগে একটা মেয়ে যতটা আগ্রহ নিয়ে ভালোবাসে, বিয়ের পর সেই আগ্রহ অনেকাংশে কমে যায়। আইফোন যতই দামি হোক না কেন, বড়জোর 1 বছর বা 2 বছর ব্যবহার করার পর আগ্রহ কমে যাবে, তখন শখ নয়, প্রয়োজনেই যেন ব্যবহার করা লাগে ফোনটাকে। ছেলেরাও যেন এমন, বিয়ের কয়েক বছর পর বউ যেন তারা প্রয়োজনেই ব্যবহার করে। তুই যাকে বিশ্বাস করবি সে তোকে ঠকাবে, কিন্তু তুই এমন কিছু করবি যেন সে তোকে বিশ্বাস করতে বাধ্য হয়, আবার খারাপ কিছু করলে সন্দেহও করবে না, মানে তুই তাকে আকৃষ্ট করবি, সে যেন তোকে আকৃষ্ট করে না।
হেয়ার স্টাইল প্রতিদিন চেঞ্জ করবি, সাজুগুজু করার চেষ্টা করবি। এমন এমন কাজ করবি যেন প্রতিদিন সে তোর প্রেমে পড়তে বাধ্য হয়। একঘেয়েমি রেডি কার ভালো লাগবে বল? বর্ষা: বুঝলাম। আচ্ছা চল ভিতরে যায়। হুমম। নীরা আর বর্ষা সেখান থেকে চলে আসে। দুজনে কালকের দুই হাদারাম ছেলেদের থেকে পিৎজা আর বিরিয়ানি হাতিয়ে নেওয়ার স্বাদ গ্রহণ করবে। জিসান শহর ছেড়ে বেশ কিছুটা বাহিরের কোনো এক বড় বাজারে এসে দাঁড়াল। সে একটি চায়ের দোকানের সামনে বাইকটি রেখে আশেপাশে তাকাল। জিসান একজন বড় লেভেলের বিজনেসম্যান। তবে সে বিজনেস করলেও অন্য কেউ সে ব্যাপারে জানেই না। সিম্পলভাবে জিসান থাকতে চাইলে সে সিকিউরিটি বা গার্ড রাখতে পারে, কিন্তু এমনটা করে না। জিসান বিজনেস প্রসারের জন্য বাংলাদেশি একটি ছেলে, নাম হাসিব, তাকে 5 থেকে 10 কোটি টাকা দিয়েছিল। বিজনেস থেকে যতটা আর্ন হওয়ার কথা তার থেকে বেশি হয়েছিল, কিন্তু হাসিব 2 বা 3 কোটি টাকা ফেরত দিয়ে বাকিটা নিজেই হাতিয়ে নেয়। তারপর জিসানের সাথে যোগাযোগ রাখে না। জিসান চাইলে টাকার ব্যাপারটা ভুলতে পারত, মানে এমন টাকা সে প্রতিদিন বিজনেসের কাজে উড়িয়ে দেয়। তবে জিসান টাকার জন্য ঝামেলা করে না। জিসানের কেউ বিশ্বাস ভাঙলে সে তার প্রতিশোধ নিয়েই ছাড়ে। জিসানের একটাই কথা, ভালোবাসা বা টাকা যতটা গুরুত্ব, তার থেকে বেশি গুরুত্ব বিশ্বাস ও কথা দিয়ে কথা রাখাটা। হাসিব তার কথা রাখেনি, বিশ্বাসটাও ভেঙেছে। সেজন্য জিসান এখানে এসেছে হাসিবের খোঁজে। জিসান চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে গোল্ড লিফ সিগারেট চাইল একটা। ঠোঁটের সাথে চেপে রেখে রাবারের দড়িতে টাঙানো গ্যাসলাইট হাতে টেনে নিয়ে সিগারেটে আগুন ধরায়। দুটো টান দিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছুঁড়ে দিতে থাকে। পকেট থেকে 100 টাকার নোট দিয়ে সে ঘুরে সামনে তাকায়। হাসিব দাঁড়িয়ে আছে। জিসান হাসিবকে দেখে সিগারেটে আরও কয়েকটা টান দেয়। তারপর ওয়েটিং ফর নেক্সট পার্ট।